করছো, তখন কি হবে? তখন তুমি আর রিজেক্ট করতে পারবা না, আমার টি ভ্যালুটার সিগনিফিকেন্ট আসবে না। বুঝা গেছে? ইনসিগনিফিকেন্ট। জি ম্যাম। যদি সিগনিফিকেন্ট না হয় তার মানে কি আমার রেজাল্টটা মিসলিডিং হইলো। আমি জানতাম যে আমার রেজাল্টটা সিগনিফিকেন্ট হওয়ার কথা ছিল, বাট এই প্রবলেমের জন্য আমার রেজাল্টটা কি হলো, সিগনিফিকেন্ট আসলো না। আর তুমি যদি জোর জবরদস্তি করে তুমি এটার মধ্যে ওয়েলএস করে ফেলো, রান করে ফেলো, করলা, করার পরে তুমি কি পাবা? যে তোমার মিসলিডিং একটা রেজাল্ট তুমি পাবা। তোমার টি ভ্যালু গুলা, যে তোমার যে ভেরিয়েবল গুলা নিলা, সেগুলো আর সিগনিফিকেন্ট থাকছে না। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা। ম্যাম, ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম, এই ক্লাসটা কি রেকর্ড অন করছেন কিনা একটু আচ্ছা দাঁড়াও, এটা। ভালো কথা মনে করেছো। আচ্ছা তোমরা Recording in এত ইয়ে করো progress. না, তোমাদের, হ্যাঁ তোমাদের ক্লাস হচ্ছে, সরি ক্লাস না, পরীক্ষা হবে হচ্ছে ঈদের পরে, ঠিক আছে? ঈদের আগে হওয়ার কোনো পসিবিলিটি নাই। ঈদের আগে হয়তো ফোর্থ ইয়ারের পরীক্ষাটা হবে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষা, জি ম্যাম। তোমাদের এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা মেবি, আমি যতটুকু জানি, যে ঈদের আগে হতে মানে হওয়ার টাইম নাই। যদি আমরা ফোর্থ ইয়ারের পরীক্ষা শুরু করি, ওই সময় তো তোমাদের পরীক্ষা আমরা নিতে পারবো না। তো মনে হচ্ছে যে এবং ঈদের পর পরে এসেই তোমাদের পরীক্ষাটা শুরু হবে, তখন আর পেছাবে না, মানে একদম ঈদের পর পরই হবে। তো আমাদের ঈদের আগে সিলেবাস শেষ করতে হবে, এবং আমি 22 তারিখের পর থেকে আমি ক্যাম্পাসে অ্যাভেলেবল থাকবো। মেয়ের 22 তারিখের পর থেকে, তখন তোমাদের যা যা সমস্যা আছে, ঠিক আছে, আমরা দরকার হলে লং ক্লাস নিয়ে হচ্ছে প্রবলেম গুলো সলভ করবো। আমি বুঝতে পারতেছি যে তোমরা হচ্ছে অনলাইনে খুব একটা ভালো বুঝতে পারতেছো না, বা যারা শুনছো কয়েকজন তারাই হচ্ছে বুঝতেছো, অনেকে বুঝার ট্রাই করছে না, বা মানে ইয়াটা অন করে দিয়ে চলে গেছে, ক্লাসে থেকে চলে গেছে, আমি ডাকলেও তোমাদের পাই না। আচ্ছা, তো আমরা যেটা বলছি যে কনসিকুয়েন্সের কথা যেটা বললাম, তাইলে আমার যদি কনফিডেন্স ইন্টারভ্যালটা বড় হয়ে যায়, টি ভ্যালুটা আমি ইনসিগনিফিকেন্ট পাবো। তাহলে আমি যখন ইনসিগনিফিকেন্ট পাবো টি ভ্যালু, আমার কাজ কি ফরকাস্টিং করা বা প্রেডিক্ট করা, তখন আমি সেই অনুযায়ী প্রেডিক্ট করতে পারবো না। তো এই হচ্ছে আমার কনসিকুয়েন্স গুলা। সেম জিনিসগুলো কিন্তু আমরা কোথায় পেয়েছিলাম? এই সেম কনসিকুয়েন্স গুলো আমরা কোথায় দেখেছিলাম? এই যে ম্যাম, মাল্টিকোলিনিয়ারিটি গুলা। মাল্টিকোলিনিয়ারিটি থাকলে। আচ্ছা, এখন মাল্টিকুলিয়ারিটি যত সহজে আমরা ডিটেক্ট করতে পেরেছিলাম, একটা রিগ্রেশন লাইন দেখেছিলাম, দেখে বলছিলাম যে আই আর স্কোয়ার ভ্যালু অনেক বেশি হচ্ছে, আবার হচ্ছে কি টি ভ্যালু গুলা কম হচ্ছে, ইনসিগনিফিকেন্ট হচ্ছে, মডেলটা ফিট না, হ্যান ত্যান এগুলো বলেছিলাম না? বাট এই জায়গাটার মধ্যে, এই হেটারোস্ক্যাডাসিসের মধ্যে তোমাকে ডিটেক্ট করাটা একটু কঠিন। তুমি একদম একটা রিগ্রেশন লাইন দেখে হুট করে বলে দিতে পারছো না। হ্যাঁ, কিছু ভ্যালু দেখে তুমি হুট করে বলে দিতে পারছো না। তুমি তখন মাল্টিকুলারে ছিল, তখন তুমি আর এর ভ্যালু দেখেছো, টি এর ভ্যালু দেখেছো, দেখে বলছিলে যে আমার কিছু ভেরিয়েবল সিগনিফিকেন্ট, কিছু ভেরিয়েবল সিগনিফিকেন্ট না। আবার এফ টেস্ট করেছিলে, এফ টেস্ট করে বলছিলে পুরো মডেলটা সিগনিফিকেন্ট, বাট আমার ভেরিয়েবল গুলো সিগনিফিকেন্ট না। তখনই তোমরা বুঝে গিয়েছিলা যে মডেলে মাল্টিকুলারিটি আছে। বাট এখন এত সহজে আমরা ডিটেক্ট করতেও পারবো না, এত সহজে আমরা এটাকে সলভও করতে পারবো না। ক্লিয়ার? এইটা ডিটেক্ট করার কিছু থাম রোল যেটা আমরা বলি, যে আমরা ডিটেক্ট করলাম, হতেও পারে নাও হতে পারে, এরকম টাইপের। দেখো, ডিটেকশন অফ হেটারোস্ক্যাডাসিটি মানে 11.5, ঠিক আছে? ফার্স্ট ওয়ান মেথড হচ্ছে ইনফর্মাল মেথড। হ্যাঁ, দেখো তারা গ্রাফিক্যালি একটা মেথড তারা দেখানোর চেষ্টা করেছে। ধরো আমার হচ্ছে কি টু ভেরিয়েবলের রিগ্রেশন মডেল। সো ওই মডেলে হচ্ছে আমার কি এক্স আই আছে, ওয়াই আই আছে এবং ইউআই আছে। তুমি এক্স আই এর সাথেও প্লট করতে পারো, ওয়াই এর সাথেও প্লট করতে পারো, ঠিক আছে? প্রথম ফিগারটা এখানে দেখেছো, ওয়াই এর সাথে আমার ইউআই হেড স্কোয়ারের যে ইয়াটা, সেটাকে আমি কি করলাম, প্লট করেছি। আমার তো ইউআই এর ভেরিয়েন্সটা ডিফারেন্স হবে নাকি? সো এটার এগেনস্টে আমি কি করেছি, ওয়াই যেটা আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটাকে আমি প্লট করেছি। ওকে, সো আমি যখন প্লট করলাম, দেখো অনেকগুলো ফিগার পেলাম না, এ বি সি ডি ই, পাঁচটা ফিগার আমি এখানে পেয়েছি। 1 নম্বর ফিগারে দেখো, ওয়াই হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার ওয়াই যত বাড়ছে, দেখো ইউ ইউ এর মান কি বাড়ছে, কিছু হচ্ছে, একটা কনস্ট্যান্ট লাইনের মধ্যে আছে না? জি জি ম্যাম। ম্যাম। তার মানে কি ইউআই বাড়ছেও না, কমছেও না, একটা স্প্রেড লাইনের মধ্যে আছে, একটা একটা স্প্রেড জোনের মধ্যে তারা আছে।
এই যে জোনটাই একটা স্ট্রেট জোনের মধ্যে আছে, দ্যাটস মিন আমার ওয়াই যদি বাড়ে, এই জায়গায় আমরা দেখছি যে ইউআই স্কোয়ার বাড়ছেও না কমছেও না, একটা স্ট্রেট লাইনে আছে। তাহলে যখন আমার বাড়ছেও না কমছে না, দ্যাটস মিন এটা কি কনস্ট্যান্ট। তাহলে এই এ নাম্বার ফিগারে আমার কি কোনো হেটারোস্ক্যারাসিটি নাই, দ্যাটস মিন হোমোস্ক্যারাসিটি, ভেরিয়েন্স এখানে সমান। ওকে, এখন আমরা পরবর্তী যে ফিগার গুলো আছে দেখো, বি নাম্বার ফিগারে দেখো ওয়াই বাড়ছে, আমার ইউ কি হচ্ছে, ইউ বাড়ছে, উপরের দিকে যাচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ ফিগারটা সেম জি প্রপোর্শনে ম্যাম, জি বাড়ছে ম্যাম। কিন্তু বাড়তেছে। আবার সি নাম্বার ফিগারে দেখো ওয়াই যতটুকু বাড়ছে ইউ কি হচ্ছে সেম প্রপোর্শনে বাড়ছে। আবার ডি নাম্বার ফিগারে দেখো একই রকম হচ্ছে, সেটা আবার একটু অন্যরকম শেপ, বউ শেপ আর কি। ঠিক আছে, ইতে কি হচ্ছে, ইতেও বাড়ছে। এটা কি বোঝা গেছে? সবগুলা ফিগারে তুমি দেখতে পাচ্ছ যে তারপর আবার কমে যাচ্ছে। কোথায়, দিতে। এটা হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলছি, বাট ফিক্স তো আর থাকছে না, বাড়ছে কমছে। আমি বুঝাতে চাচ্ছি যে তোমার ভেরিয়েন্সটা আর ফিক্স নাই, কনস্ট্যান্ট নাই। এতে যেরকম কনস্ট্যান্ট ছিল বাকিগুলোতে কি কনস্ট্যান্ট আছে? দিতে হচ্ছে কি প্রথম বাড়ছিল তারপর কি আস্তে আস্তে কমছে, তার মানে কি আর এটা কনস্ট্যান্ট নাই, এটা আর ওয়ানে নাই, এটা বাড়ছে কমছে। এক নাম্বার ছাড়া বাকি সবগুলা ফিগারে হচ্ছে কি কমতেছে বাড়তেছে। তো তার মানে এ হচ্ছে শুধুমাত্র হোমোস্ক্যারাসিটি, বাকি বি সি ডি ই এগুলা কি ভেরিয়েন্স সমান। হ্যাঁ, তো তুমি এইরকম গ্রাফিক্যাল ওয়েতে তুমি প্রেজেন্ট করে তুমি হচ্ছে দেখতে পারো, তখন তুমি বুঝতে পারো যে কোন ডাটাটার মধ্যে কি প্রবলেম আছে। সেম জিনিসটা তুমি যদি এক্স আইতে আবার প্লট করো তখনও তুমি একই রকম পাবা। দেখো এখানে আবার এক্স দিয়ে হচ্ছে প্লট করেছে, জিনিস কিন্তু একই। তুমি এক্স এর সাথে ইউ কে তুমি প্লট করতে পারো, আবার এক্স ওয়াই এর সাথেও প্লট করতে পারো, যে কোনোটার সাথে তুমি প্লট করতে পারো। এতটুকু কি বুঝতে পারছো? এটা একটা গ্রাফিক্যাল ওয়ে, গ্রাফিক্যাল ওয়েতে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে একটা ডাটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি, প্লট করলে কারো ফিগার একরকম হবে কারো ফিগার আরেক রকম হবে। ওখান থেকে তোমাকে বুঝতে হবে যে তোমার কোনটার মধ্যে হেটারোস্ক্যারাসিটি আছে আর কোনটার মধ্যে নাই। বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। এটা হচ্ছে একটা ইনফর্মাল মেথড। তো আমরা যখন কোনো মডেল নিয়ে কাজ করি, ডাটা নিয়ে কাজ করি, তখন কি আমরা ইনফর্মাল মেথডটা দেখি? আমরা সবসময় চেষ্টা করি যে ফর্মাল ওয়েতে যাওয়ার জন্য। সো এটা তারপরে তোমাদের দিয়েছে মানে বোঝার জন্য যে তোমরা গ্রাফ দেখে বুঝতে পারো কিনা, এটা হচ্ছে একটা ইনফর্মাল মেথড। তো এরপরটা হচ্ছে ফর্মাল মেথড। ফর্মাল মেথডের মধ্যে অনেকগুলা মেথড আছে, হ্যাঁ, বাট কোনটার মধ্যে যে তুমি একদম পিওর ভাবে একদম ডিটেক্ট করতে পারবা এরকম কিন্তু না। দেখো এখানে পার্ক টেস্ট আছে, মানে অনেকগুলো টেস্ট আছে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আমাদের একটা কমন বা পপুলার একটা মেথড হচ্ছে স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্ট। অনেক সময় জিজ্ঞেস করে যে স্পেয়ারম্যান টেস্টটা আমরা কোথায় করি, কোন জায়গার কোন প্রবলেমের জন্য করি, যে হেটারোস্ক্যারাসিটি থাকলে আমরা এই টেস্টটা করি। এই টেস্টটা হচ্ছে আমাদের পপুলারলি অনেক বেশি ইউজড হয়। তো এই টেস্টে কিছু আমাদের স্টেপ আছে। স্টেপ আমরা প্রতিটা টেস্টে কি স্টেপ বাই স্টেপ করি না? যেরকম টি টেস্ট যখন আমরা করি তখন কি প্রতিটা স্টেপ থাকে, আমাদের একটার পর একটা স্টেপ আমরা ফলো করি। তো এখানেও সেম আমাদের 3-4টে স্টেপ আছে। তো এই স্টেপ গুলো ফলো করতে হবে, ফলো করে আমাদের দেখতে হবে যে হচ্ছে ওই ডাটার মধ্যে আছে কি নাই। ঠিক আছে, তো এই টেস্ট গুলো আমরা করবো, তোমরা বলো যে আজকে কি নিতে পারবা নাকি পারবা না। আমাদের এরকম 2টা টেস্ট করতে হবে, অন্য স্পেয়ারম্যান ক্লাসে এন্ড করে দিতে তো। গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট। বলবো নাকি বলবো না? একটা বলি আপাতত। হ্যাঁ, একটা বলেন ম্যাম, সমস্যা নেই, একটা পড়া আচ্ছা। যাবে। বা অনেক সময় কোশ্চেন হয় কি যে তুমি কিভাবে ডিটেক্ট করতে পারো, একদম তোমার টেস্টের নাম বলা থাকে না, তুমি একটা বা দুইটা পড়লেই তুমি একটা দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই। যদি মেনশন করা থাকে যে স্পেয়ারম্যান ব্যাংক, তখন তার এই স্টেপে তোমাকে দিতে হবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, হ্যাঁ, স্পেয়ারম্যান র্যাঙ্ক টেস্ট করার একটা ফর্মুলা। এখানে হচ্ছে আর এস হচ্ছে আমার স্পেয়ারম্যান র্যাঙ্ক, র্যাঙ্ক হচ্ছে আর, আর এস হচ্ছে ছোট হাতের একটা এস দিয়ে হচ্ছে ডিনোট করেছে। এটা একটা ফর্মুলা। এখানে এন হচ্ছে কি আমাদের অবজারভেশন অথবা স্যাম্পল সাইজ, ডি হচ্ছে ডিফারেন্স, এটা আমরা পরে দেখবো কিভাবে আসছে,
এটা জাস্ট ফর্মুলা, এই টেস্টটা করার জন্য এটা ফর্মুলা, এটা মুখস্থ করতে হবে তোমাদের। আচ্ছা, 1 নাম্বার স্টেপ দেখো কি করেছে। আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের একটা রিগ্রেশন কি লাইন বা রিগ্রেশন মডেল যেটা আমরা বলি। ওকে, তো প্রথম আমি যে কাজটা করব, এই যে এই রিগ্রেশনের যে আমার এক্স আছে ওয়াই আছে, সেই ডাটা অনুযায়ী আমি কি করব, আমার ইউআই হেড আমি বের করব। এখানে দেখো এটা কি, এখানে কি ইউআই হেড আছে নাকি ইউআই আছে, এটা কি ডাটা? ম্যাম দেওয়া আছে ম্যাম। পপুলেশন ম্যাম, এটা পপুলেশন ম্যাম। ইউআই দেয়া আছে। তো আমাকে কি করতে হবে, এখান থেকে আমি ইউআই হেড বের করব। পারা যাবে না? এটাকে যদি আমি পুরোটাকে হেড দেই, করা যাবে? এই এতটুকু কি, ওই এই বিটা বিটা নটের উপর যদি আমি হেড দেই, বিটা ওয়ানের উপর যদি আমি হেড দেই, তারপর আবার এতটুকু কি হবে, ওয়াই আই YI হেড। had. ওকে, দেন আমার এটা হবে ইউআই হেড। তো ইউআই হেড আমি পরে কিভাবে বের করতে পারবো? ইউআই হেড সমান কি হবে, ওয়াই আই মাইনাস হচ্ছে ওয়াই আই হেড হবে। মনে আছে এগুলা 3 নাম্বার চ্যাপ্টারে ছিল তোমাদের। জি ম্যাম। ইউআই হেড সমান কি ছিল, ওয়াই আই মাইনাস হচ্ছে ওয়াই আই হেড। মাইনাস ওয়াই হেড। আচ্ছা, সো আমি এখান থেকে হচ্ছে আমার এই টার্মটা আমি বের করবো, রেসিডুয়াল মানে স্যাম্পলের হচ্ছে কি রেসিডুয়ালটা আমি বের করে নিয়ে আসবো। ওকে, 1 নাম্বার স্টেপ আমার শেষ। তারপর কি করলো, এখন আমার ইউআই হেড এর যে মানটা, এটা অনেক সময় পজিটিভ নেগেটিভ আসতে পারে। যখন তুমি মানটা বের করবে, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য মান যখন তুমি বের করতে যাবা, বা প্রত্যেকটা অবজারভেশনের জন্য যখন তুমি মান বের করতে যাবা, তখন দেখবা যে ইউআই এর অনেক সময় হতে পারে পজিটিভ মান, ইটস ওকে, ভালো। যদি নেগেটিভ মান আসে তখন তোমাকে কি করতে হবে, অ্যাবসলিউট টার্মে ধরতে হবে। দেখো 2 নাম্বার স্টেপে এটাই বলা আছে যে আমার ইউআই হেড এর মানটা কি করতে হবে, অ্যাবসলিউট একটা মান নিতে হবে, মানে মাইনাসটা নেওয়া যাবে না, ওই মাইনাসটাকে প্লাস হিসেবে ধরে নিতে হবে। এতটুকু কি বুঝছো? 1 নাম্বার কথা হচ্ছে রিগ্রেশন লাইন থেকে তোমাকে স্যাম্পল বের করতে হবে, স্যাম্পল বের করে আমার রেসিডুয়াল টার্মটা বের করতে হবে, দ্যাটস মিন ইউআই হেড বের করতে হবে। ওকে, এখন ইউআই হেড এর মান অনেক সময় পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, যেটাই হোক তোমাকে অ্যাবসলিউট টার্ম নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে তুমি এই ইউআই হেড এর মান পাইলা, আবার হচ্ছে কি ওয়াই আই হেড পাইলা, এক্স আই হেড পাইলা, পাইলা না? প্রত্যেকটা মান তো তুমি পেয়েছো। তোমার যদি অবজারভেশন থাকে তুমি কি পাবা, ওয়াই এর মান পাবা, তারপর এক্স আই এর মান পাবা, পাবা না? ওকে, এখন এই মানগুলাকে তুমি সাজাবা। ধরো তোমার কাছে 30টা অবজারভেশন আছে, হ্যাঁ, ধরো 1 2 3 করে এরকম 30টা অবজারভেশন তোমার কাছে আছে। প্রত্যেকটা অবজারভেশনে তোমার মান আছে না, ওয়াই এর মান আছে, এক্স এর মান আছে, ইউ এর মান আছে, আছে কি না? জি ম্যাম। আছে। সো এই মানগুলাকে তুমি কি করবা, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় এই অনুযায়ী তুমি সাজাবা, প্লট করবা। ধরো তোমার ওয়াই এর মান শুরু হয়েছে 1 2 3 এরকম ভাবে, হ্যাঁ, তুমি বড় থেকে ছোট সবগুলো সিরিয়ালি সাজাবা। আবার ইউআই হেড এর মানও তুমি এরকম বড় থেকে ছোট সাজাবা, এক্স এর মানও তুমি সাজাবা। এতটুকু তো বুঝছো, হয় বড় থেকে ছোট অথবা কি ছোট থেকে বড়, যেভাবে তোমার একটা ওয়েতে তোমাকে করতে হবে, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে তোমাকে মানটা সেট করতে হবে। করার পরে তুমি কি করবা, এই ইউআই এর সাথে এক্স আই অথবা হচ্ছে আমার কি ওয়াই আই এর যে মানটা, সেটার যে ডিফারেন্স, সেই মানটাই হবে তোমার ডি। একটু আগে ফর্মুলা দেখলে না, এখানে ডি ছিল না, ডি স্কোয়ার ছিল না, সামেশন অফ ডি আই স্কোয়ার আছে। তো এই মানটা তুমি কই থেকে পাবা, ইউআই এর মানটা ছিল না ইউআই হেড মাইনাস তোমার ওয়াই আই হেড, বা ওয়াই এর জায়গায় তুমি এক্স আই হেডও নিতে পারো, কোনো সমস্যা নাই। দ্যাটস মিন কি হবে যে ইউআই হেড মাইনাস এক্স আই, অথবা কি হবে এখানে ওয়াই আই হবে, যে কোনো একটা ভেরিয়েবল তুমি নিতে পারো। বুঝা গেছে? এখান থেকে তুমি ডিফারেন্সটা পাবা, এবং এই ডিফারেন্স গুলোকে যখন তুমি সাম করবা স্কোয়ার করে, তখন আমি পাবো সামেশন অফ ডি আই স্কোয়ার। এটা তোমাদের করতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য কোনটার পর কোন স্টেপটা আসছে। এটা কোনো তোমাদের ম্যাথমেটিক্যাল কোনো কিছু দেয়া থাকবে না, জাস্ট বলবে যে স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন টেস্টটা কিভাবে করতে হয়, স্টেপ গুলা কি। ফার্স্ট স্টেপ হচ্ছে একটা রিগ্রেশন লাইন, সেই রিগ্রেশন লাইন থেকে তোমাকে ইউআই হেড এর ভ্যালুটা বের করা। 1 নাম্বার কথা গেল। তো 2 নাম্বার কথা হচ্ছে ইউআই হেড এর সাথে তুমি এক্স আই হেডও পেয়েছো, ওয়াই আই হেডও পেয়েছো,
পেয়েছো না? কারণ না পেলে তো তুমি আর ইউআই হেড পাইতে না। যেহেতু তুমি সবগুলো স্যাম্পল পেয়ে গেছো, স্যাম্পল অবজারভেশন তুমি পেয়ে গেছো, তখন তুমি এটাকে একটা ফরম্যাটে সাজাবা। হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যে কোনো একটা ফরম্যাটে তুমি এটাকে সাজাবা। সাজানোর পরে কি করবা? ইউআই থেকে, ইউআই যে হেডটা ছিল সেখান থেকে তুমি এক্স আই অথবা ওয়াই যে মানটা সেটা কি করবা? বাদ দিবা, মানে ডিফারেন্স করবা। একটা ভেরিয়েবলের সাথে তুমি যদি এক্স আই দিয়ে করো, সবগুলো এক্স আই দিয়ে করতে হবে। ইউআই মাইনাস এক্স আই ওয়ান, তারপরে কি ইউআই হেড মাইনাস এক্স আই টু, এরকম ভাবে করতে হবে। আর যদি ওয়াইটাকে না, তাহলে কি হবে? ওয়াই আই ওয়ান এর সাথে মাইনাস করতে হবে প্রত্যেকটা অবজারভেশনে। করে তোমাকে কি করতে হবে? এটাকে স্কোয়ার করতে হবে, করে সাম করতে হবে সবগুলা। বুঝা গেছে এই পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, যদি বুঝে থাকো তারপরে তোমার এখানে যা যা দরকার ছিল এই ফর্মুলার জন্য, 11.56 ডি এর মানও পেয়ে গেলা তুমি। তুমি এন এর মানও তুমি জানো। সাপোজ ধরে নাও যে তোমার 30টা অবজারভেশন আছে, ঠিক আছে? 30টা অবজারভেশনের জন্য এখানে এন কি হবে? 30। তাহলে আবার এন স্কোয়ার মান যা আসবে, 30কে তুমি স্কোয়ার করলে যা হবে, ডি স্কোয়ার সামেশন অফ ডিআই তুমি মানও পেয়ে গেলা। তখন যখন তুমি এই ফর্মুলাটাতে বসাবা, তুমি কি আর এস এর মান পাবা? জি জি ম্যাম। ম্যাম পাবো। পারবা, আর এস ক্যালকুলেশন তুমি করতে পারবা। ওকে, আর এস ক্যালকুলেশন করা শেষ আমাদের। 2 নাম্বার স্টেপ পর্যন্ত কি আমার কাজ শেষ। এখন হচ্ছে আবার 3 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপে এসে হচ্ছে কি করতে হবে? আমাদের টি টেস্ট করতে হবে। কিভাবে টি টেস্ট করবো? এখানে এই টি টেস্টের ফর্মুলাটা হচ্ছে এই আর এস যে আমরা বের করেছিলাম, মানে এই ধরনের একটা ফর্মুলা আর কি। আর এস এর উপর ডিপেন্ড করে আমার টি টেস্টের একটা ফর্মুলা আমরা দিয়েছি, টি টেস্ট করবো। তো কেন টি টেস্ট করব? আমি যেহেতু জানি আমার অবজারভেশন হচ্ছে 30টা, এখানে আবার ডিগ্রিস অফ ফ্রিডম তোমার দেখো এখানে দেওয়া আছে। দুইটা ভেরিয়েবল না, আমরা দুইটা ভেরিয়েবল নিচ্ছি, তাহলে কি হবে? n-2। এটা কি বুঝছো? ডিএফ টা কেমনে হয়েছে? n-2, দুইটা ভেরিয়েবল n-2। বুঝা গেছে? জি জি ম্যাম। জি ম্যাম। ম্যাম। তো এখন আমি এখানে টি টেস্ট করতে পারবো। আমার ধরো 30টা যদি অবজারভেশন হয়, 2 বাদ দিলাম 28। আর আমরা কি করি? সবসময় 5% কনফিডেন্স ইন্টারভালে মানটা বের করি। টি টেবিল ভ্যালু তুমি পেয়ে যাবা 28টা অবজারভেশনের জন্য। আমার 5% কনফিডেন্স ইন্টারভালে টি টি টেবিল ভ্যালুর মান কত? ধরে নাও যে 3.5, সাপোজ ধরে নিলাম 3.5। 2.365 কত? 2.365 এরকম। আচ্ছা 2.36, আচ্ছা ধরে নিলাম 2.3। ওকে, ঠিক আছে। এখন এই যে তুমি এখানে আর এস তো তুমি একটু আগে পেয়েছো, ক্যালকুলেশন করছো, এখানে সবকিছু বসা টসা তুমি টি ভ্যালুর একটা ক্যালকুলেশন মান পাবা। টি ক্যালকুলেট ভ্যালু তুমি পেয়ে যাবা। ওকে, সো টি ক্যালকুলেশন ভ্যালুর মান যদি তুমি পেয়ে যাও, তুমি কম্পেয়ার করতে পারবে না টি টেবিলের সাথে? এটা আমরা 2.36 তোমরা বললা, পারা যাবে কম্পেয়ার করতে? এই, কে ড্র করতেছ? আচ্ছা, এতটুকু কি বুঝছো? এই মানটা হচ্ছে আমার কি টি ক্যালকুলেশন ভ্যালু, আর টি টেবিল ভ্যালুর মান তোমরা বললা 2.36। এখন টি ক্যালকুলেশনের মান যদি 2.36 এর বড় হয় তাহলে কি হবে, আর কম হলে কি হবে বলো তো? আমাদের এখানে হাইপোথেসিসটা কি ছিল? নাল হাইপোথেসিসটা কি ছিল? যে কোনো ম্যাম ধরনের, ক্যালকুলেট ম্যাম বলো, ক্যালকুলেট ভ্যালু বড় হলে ম্যাম আমরা রিজেক্ট নাল, আর ছোট হলে আর কি ম্যাম ডোন্ট রিজেক্ট দ্য নাল। একজন একজন করে বলো। আমাদের নাল হাইপোথেসিসটা কি ছিল? যে মডেলের মধ্যে কোনো ধরনের হেটারোস্ক্যাডাসিটি নাই। দ্যাটস মিন নাল হাইপোথেসিস হচ্ছে কি হোমোস্ক্যাডাসিটি। ঠিক আছে? তাহলে আমরা নাল হাইপোথেসিস আমরা কিভাবে রিজেক্ট করি? টি ক্যালকুলেশন ভ্যালু গ্রেটার দেন টি টেবিল ভ্যালু। বুঝা গেছে? So, এখানে যদি ক্যালকুলেশন আমি ভ্যালুটা বড় হলে বলো, ক্যালকুলেশন ভ্যালুটা বড় হলে আর কি এখানে হ্যাঁ হ্যাঁ হোমোস্ক্যাডাসটিসিটি হ্যাঁ, নাল হবে। ক্যালকুলেশন ভ্যালুটা বড় হলে আমরা রিজেক্ট করতে পারি। কাকে রিজেক্ট করি? নাল হাইপোথেসিসকে রিজেক্ট করি। সো আমার এই যে মডেলটা ছিল, এই মডেলের আমার নাল হাইপোথেসিসটা কি সেট করেছিল? তোমরা তোমরা সেট করেছিল যে এখানে কোনো ধরনের হেটারোস্ক্যাডাসিটি নাই। দ্যাটস মিন নাই মানে হচ্ছে কি হোমোস্ক্যাডাসিটি। ঠিক আছে? তো তুমি কি করলা? নাল হাইপোথেসিসকে রিজেক্ট করে দিছো, হোমোস্ক্যাডাসিটিটাকে আমি রিজেক্ট করে দিছি। তার মানে কি এই মডেলে কি আছে? কি প্রবলেম আছে? আছে, বুঝা গেছে?
এই পর্যন্ত কি বুঝছো? আর যদি ক্যালকুলেশন ভ্যালুটা কম হয়, ছোট হয়, তখন কি হবে? ম্যাম এটা স্ট্যাটিস্টিক্স হ্যাঁ, বোঝা গেছে? এই পর্যন্ত কি ক্লিয়ার? এই মেথডটা কি তোমরা ক্লিয়ার হয়েছে? এই টেস্টটা কিভাবে করছে বোঝা গেছে কিনা একটু বলো, নাহলে আমি আবার বলবো। বুঝছি ম্যাম। আরেকবার রিপিট করেন প্লিজ। আচ্ছা, আরেকবার রিপিট করি। আচ্ছা দেখো, এখানে একটা ডাটা দিয়ে আছে, এটা দেখলে সহজ হবে। দেখো এখানে হচ্ছে আমার ইউআই হেড। ইউআই ইউআই হেডের হচ্ছে কি, আমরা কিভাবে প্রথমে আমরা ডাটাটা সাজাইলাম। হ্যাঁ, একটা রিগ্রেশন আমরা লাইন ধরলাম, যেটা হচ্ছে ধরো এই যে প্রত্যেকটা এখানে অবজারভেশনের কথা দিয়ে আছে, এখানে কয়টা অবজারভেশন আছে? 10টা। এই যে নেম অফ মিউচুয়াল ফান্ড, এই যে ফান্ড গুলোর নাম হচ্ছে কি, তোমার কিছু ফান্ডের নাম দেওয়া আছে, হ্যাঁ, এই এক্সাম্পলের মধ্যে। সো এটা হচ্ছে তোমার অ্যানুয়াল হচ্ছে, আমি যে রিটার্নটা পাই সেই রিটার্নের স্ট্যান্ডার্ড এরর, মানে এটা কি আমার, এই মানটা কি? এভারেজ ma'am? অ্যানুয়াল রিটার্ন। সেটা তো বুঝছি, এই জিনিসটা কি এটা? এভারেজ অ্যানুয়াল রিটার্ন পেয়েছে, হ্যাঁ, এই রিটার্নটা কি তোমার ফান্ডের উপর, এখানে ফান্ড আর রিটার্ন কোনটা তোমার ডিপেন্ডেন্ট, কোনটা তোমার ইন্ডিপেন্ডেন্ট, সেটা বলো। Return independent. রিটার্নটা কি? Independent. তোমার ফান্ডের উপরে তো তোমার রিটার্ন ডিপেন্ড করে নাকি? তোমার ফান্ড যদি বেশি হয়, রিটার্ন কি হবে? কম আসবে না বেশি আসবে? বেশি আসবে। তোমার 100 টাকা যদি, হ্যাঁ, তুমি ধরো 100 টাকা ব্যাংকে রাখছো, তুমি রিটার্ন পাবা 10 টাকা। তুমি 1,000 টাকা ব্যাংকে রাখছো, কত টাকা পাবা? 10% যদি হয় 100 টাকা পাবা। রিটার্ন ডিপেন্ডেন্ট। 100 টাকা। তাহলে বেশি হচ্ছে না তোমার? তুমি যদি জমা বেশি করো তাহলে তুমি রিটার্নটা বেশি পাবা, এরকম না কনসেপ্টটা? আচ্ছা আচ্ছা, এত কিছু তোমার এখানে বুঝতে হবে না। ধরে নাও সাপোজ তোমার এখানে একটা এক্স ভেরিয়েবল আছে, একটা ওয়াই ভেরিয়েবল আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, এবং সাথে তোমার ইউআই, আমার যে ইরর কার্ভ, সেটার ডাটা দিয়ে আছে। এটা তোমাদের দেখতে হবে না, ধরে নাও আছে, হ্যাঁ, এরকম ডাটাগুলো দিয়ে আছে তোমার কাছে। এখন এখান থেকে তোমার কাছে পপুলেশন ডাটা দিয়ে আছে, তোমাকে করতে হবে কি, স্যাম্পল ডাটা বের করতে হবে। স্যাম্পল ডাটা আমরা কি করি, আমাদের রিগ্রেশন লাইনে আমরা কি করি, এই যে একটা রিগ্রেশন আছে, স্যাম্পল ডাটা করতে হলে আমাকে এটা কি করতে হয়, সবগুলাকে কি করতে হয়, একটা একবার এস্টিমেট করতে হয়, হ্যাঁ, এস্টিমেশন করতে হয় আমাদের। তখন আমরা যখন আমি এস্টিমেট করি, তখন এগুলো কি হয়, সবগুলোর উপর হেড হয়ে যায়। যখন জি আমি ম্যাম। এই পপুলেশন ডাটাটাকে এস্টিমেট করি, তখন সবগুলোর উপর কি হচ্ছে, হেড হয়ে যায়। সেটাই হচ্ছে আমার কি, স্যাম্পল ডাটা। ওকে, সবগুলোর উপর যখন হেড হয়ে যায়, বিটা নট, বিটা ওয়ান, সবগুলোর উপর হেড, এবং সাথে ইউআই উপরও হেড হবে। ওকে, এখন শুধুমাত্র এতটুকুকে যদি আমি বলি, এই পয়েন্টটা বিটা নট প্লাস বিটা ওয়ান ইন্টু এক্স আই, এটা কি, ওয়াই আই হেড, হ্যাঁ ঠিক আছে? এখান থেকে তুমি এখন কি করবা, ইউআই হেড বের করবা। ইউআই হেডটা কি, ইকুয়ালস টু কি, ওয়াই আই মাইনাস ওয়াই আই ওয়াই মাইনাস ওয়াই হেড। হেড। বুঝা গেছে? তাহলে 1 নম্বর স্টেপের কাজ হচ্ছে তোমাকে, সরি, 1 নম্বর স্টেপের কাজ কি, ইউআই হেডটা বের করা। ক্লিয়ার? জি ম্যাম। তুমি ইউআই ইয়েস হেড ম্যাম। যখন বের করবা, হ্যাঁ, ইউআই হেড যখন আমরা বের করছি, সাথে সাথে আমার কি এখানে ওয়াই আই হেডও আমি পাইছি, আবার সাথে আমি এক্স আই হেডও আমি পেয়ে যাব তখন, যখন আমি স্যাম্পলটা রান করাবো। পাচ্ছি না তখন? ওকে, পাওয়ার পরে আমি এই এক্স আই হেড, ওয়াই আই হেড এবং ইউআই হেড, এই তিনটাকে তুমি একটা জায়গায় নিয়ে আসবে, একটা ডাটা সেটে আনলা, এক্সেলে বসাইলা। বসানোর পরে এটাকে তুমি কি করবা, হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যে কোনো একটা ফরম্যাটে বসাবা। যদি তুমি দেখো যে তোমার এক্স ভ্যালুর মানগুলা 3 4 5 6 এরকম ভাবে আছে, তাহলে ছোট থেকে যদি বড় করতে চাই, তাহলে থ্রিটা অবশ্যই আগে হবে। আর ধরো যদি তোমার বড় থেকে আগে করতে চাও, বড় থেকে ছোট করতে চাও, তখন কি বড় মানটা সবার প্রথম বসবে। যে কোনো অর্ডারে তুমি বসাতে পারো, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আমরা বসাবো। বসানোর পরে আমি এই যে আমার ইউআই হেডটা আছে, এটার থেকে আমি এই যে কোনো একটা
আম, যে কোনো একটা কি করব, ভেরিয়েবলের মান হচ্ছে আমি মাইনাস করব, হয় এক্স আই অথবা ওয়াই আই। ওয়াই আই হেডের মানটা আমি মাইনাস করব, যে কোনো একটা আমি মাইনাস করব। বুঝা গেছে? মাইনাস করলে আমি কি পাবো? ডিফারেন্সটা পাবো। আমার যে ফর্মুলাটা ছিল আগে, এই যে ফর্মুলা, আমি এই ডিআইটা আমি এখান থেকে পেয়ে যাব। এখন এই যে আমি ডিআইটা পাইলাম, পাওয়ার পর এটাকে কি করতে হবে? ডিআই স্কোয়ার করতে হবে এবং সবগুলো ডিআই স্কোয়ারকে আমি সাম করব। এতটুকু কি বুঝছো? এই যে দেখো ডিআই বের করছে, এখানে দেখো ডিআই বের করছে এবং ডিআই টাকে আবার স্কোয়ার করছে, করার পরে সবগুলাকে সাম করছে 110। দেখতে পারছো? জি ঠিক ম্যাম। আছে। এখন জি ম্যাম। এই যে আমার এই ডিআই সামেশন অফ ডিআই স্কোয়ার, এই মানটা আমি পেয়ে গেলাম, ওখানে দিয়ে আছে 110, ধরে নিলাম 110। আমার অবজারভেশন আছে এন কত, ধরলাম 30টা অবজারভেশন আছে। ওকে, তো এখানে তো আর কিছু লাগে না, তোমার ক্যালকুলেশন করতে লাগে লাগে না। ডিআই আর হচ্ছে এন এর মানটা হলে তুমি পেরে যাবে। এইখান থেকে তুমি কি পাবা? এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্কের মানটা তুমি পেয়ে যাবা, এই ক্যালকুলেশন করলে তুমি আর এর মানটা পেয়ে যাবা। ঠিক আছে? এই পর্যন্ত তো ওকে? 2 নাম্বার স্টেপ পর্যন্ত কি ওকে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আর এর মানটা যখন আমি পেয়ে যাব, আমার 3 নাম্বার কাজ হচ্ছে আমাকে কি করা? আমাকে টেস্ট করা, টি টেস্ট করা। আমি র্যাঙ্ক করলাম, এই র্যাঙ্কটা কি ঠিক আছে নাকি নাই, থেকে আমার কি সিগনিফিকেন্ট নাকি সিগনিফিকেন্ট না, সেটা দেখতে হলে আমাকে কি করতে হবে? টি টেস্ট করতে হবে। এবং আমরা জানি কি, অবজারভেশন যদি 30-এর বেশি হয় তখন আমরা কি করতে পারি না, যে টেস্ট কি ইউজ করতে পারি? না ম্যাম। পারি না, তখন টি টেস্টটা আমরা ইউজ করি। আচ্ছা, সিগনিফিকেন্ট দেখার জন্য আমরা মূলত টি টেস্টটাই আমরা ইউজ করে থাকি। ওকে, এখন টি টেস্টের ফর্মুলা হচ্ছে এই জায়গার ক্ষেত্রে এরকম একটা ফর্মুলা, যেটা ছিল আর এস হচ্ছে, আমি একটু আগে ক্যালকুলেশন করলাম র্যাঙ্ক, তারপর হচ্ছে কি আমার ডিএফ, ডিএফটাকে আবার রোড করেছে, আবার নিচে হচ্ছে 1 - RS² রোড। ঠিক আছে? তো এটা তুমি ক্যালকুলেশন করবা এবং একই সাথে তোমাকে টি টেবিল ভ্যালুর মানটাও বের করতে হবে। আমি জানি যে দুইটা ভেরিয়েবল, তাহলে কি করতে হবে? ডিএফ টা কি আসবে? অবজারভেশন মাইনাস হচ্ছে 2। যদি 3টা ভেরিয়েবল হতো তাহলে তুমি 3 করতা। ওকে, যেহেতু দুইটা, আমার অবজারভেশন এন ছিল 30, 2 মাইনাস করলে হবে 28। ওকে, আর আর এস এর মান তো তোমরা পেয়েছো, একটু ক্যালকুলেশন করেছো। তো এখানে বসাবা, বসাইলে তোমার যা আসবে এটার সাথে টেবিল ভ্যালুটাকে কম্পেয়ার করতে হবে, যে কতটুক কি হলো। যে ক্যালকুলেশন ভ্যালু এবং টেবিল ভ্যালু দুইটাকে আমার কম্পেয়ার করতে হবে। যদি 1 মিনিট, যদি টি ক্যালকুলেশন ভ্যালুটা হচ্ছে আমার বড় হয়, তার মানে কি? রিজেক্ট Reject null. হেটারোস্কেডিস্টিক অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আর যদি ছোট হয়? Do not reject null hypothesis. আচ্ছা, তো এখন কি বোঝা গেছে জিনিসগুলা কিভাবে কি করতে হবে, কিভাবে আমরা ডিটেক্ট করব? জি আমরা ম্যাম। দুইটা ওয়ে দেখলাম, একটা গ্রাফিক্যাল ওয়ে দেখলাম যেটা হচ্ছে ইনফর্মাল মেথড, এবং আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে ফর্মাল মেথড। এরকম আরেকটা মেথড আছে, গোল্ডফিল্ড কোয়ান্ট মেথড। গোল্ডফিল্ড একজন, কোয়ান্ট হচ্ছে আরেকজন, দুইজন মিলে আরেকটা টেস্ট করেছে। তো এটাও এরকম হচ্ছে 2-3টে স্টেপে হচ্ছে তারা টেস্ট করেছে, করে হচ্ছে এরকম দেখেছে যে এটার মধ্যে আছে কি নাই। ঠিক আছে? তো এটা কি আজ করবা নাকি করবা না বলো? ম্যাম একটা মেথডে একটা টেস্টই করি ম্যাম, ম্যাম আজকে না ম্যাম। কালকে আরেকটা আচ্ছা, টেস্ট করি ম্যাম, তো চাপ এটা করে হচ্ছে দিই আরেকটা শুধু। টেস্ট। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো এরকম অনেকগুলো টেস্ট তোমাদের বইয়ে দিয়ে আছে, হ্যাঁ, এই যে এখানে আরেকটা টেস্টের কথা বলা আছে যে কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি। তো এগুলো এখানে যতটা কঠিন লাগতেছে যে স্টেপ বাই স্টেপ যাচ্ছে, বাট তুমি যখন সফটওয়্যার রান করবে সরাসরি একদম মানে টেস্ট, তুমি ওএলএস রান করার আগে, তুমি ওএলএস রান করার পরে দেখবা যখন প্রবলেমটা হচ্ছে, তখন তুমি দেখবা যে এখানে কি কি আছে, এখানে কি হেটারোস্কেডাস্টিসিটি আছে কি নাই, সেটা দেখার জন্য তোমার দেখবা যে উপরে হচ্ছে কিছু টেস্ট থাকে, নাম দেওয়া থাকে সরাসরি। তুমি এই টেস্টটা করতে চাও, সাপোজ তুমি, আমরা যেটা এখন করলাম স্পেয়ারম্যান র্যাঙ্ক টেস্ট, ওখানে একদম নাম দেওয়া আছে, তুমি ক্লিক করবে সাথে সাথে তুমি রেজাল্ট পেয়ে যাবে। এই এত স্টেপ বাই স্টেপ তোমাকে আসতে হবে না। যখন সফটওয়্যার রান করবো তখন এই জিনিসগুলো খুবই ইজি। তোমাকে এই মেকানিজম বোঝার জন্য এই এতগুলা স্টেপ স্টেপ এগুলো জানতে হচ্ছে আর কি, জিনিসটা কি।
তো এরপরে আরেকটা টপিক আছে আমাদের, ডিটেক্ট করার তো একটা টেস্ট বাকি আছে, ওকে। তারপরে হচ্ছে আমাদের রেমিডিয়াল মেজার, কিভাবে আমরা সলভ করব, এই দুইটা জিনিস হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে সলভ করব। অলরেডি কিন্তু আমরা জেনে গেছি যে কিভাবে সলভ করা যায়, ওএলএস না করে আমরা জিএলএস করব। তাহলে তোমার প্রবলেমটা মোটামুটি সলভ নাকি? Yes, এবং ma'am. জিএলএস করতে চেয়ে আমরা কি করি, সবগুলো ইউআই কে আমরা সমান ওয়েট দেই না। যখন আমি সবগুলো ইউআই কে সমান যখন ওয়েট দেই না, তখন এখানে আরেকটা নাম হয়ে যায় ওয়েটেড লিস্ট স্কোয়ার। তো এটা আমরা হচ্ছে পরে দেখবো। হ্যাঁ, আরেকটা ক্লাস নিলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো এই উইকে হয়তো আর ক্লাস নিতে পারবো না, কালকে পারবো না ক্লাস নিতে, নেক্সট উইকে হচ্ছে নিব। বলো এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা, যতটুকু বললাম পড়ালাম? ম্যাম না এই ম্যাম। টেস্টগুলো কি ম্যাথমেটিক্যালি আসবে ম্যাম? না, ম্যাথমেটিক্যালি আসবে না। এখানে কোনো কিছু তোমার ম্যাথমেটিক্যালি আসবে না। এখানে তোমাকে বলবে যে তুমি যে কোনো একটা ওয়েতে ডিটেক্ট করে দেখাও, ডিটেক্ট করার একটা ওয়ে দেখাও। তখন তুমি কি করবে, যে তুমি গ্রাফিক্যাল ওয়ে দেখাতে পারো, যদি ওটা ইনফর্মাল, আবার এরকম হতে পারে কোশ্চেনে বলে দিয়ে থাকবে যে তুমি একটা ফর্মাল একটা ওয়েতে কিভাবে আমাকে ডিটেক্ট করতে হয় এটা দেখাও। তুমি তখন একটা যে কোনো একটা টেস্ট আজকে যেটা পড়লা, যে স্পেয়ারম্যান র্যাঙ্ক টেস্ট, এই টেস্টটা করে তুমি, মানে টেস্ট করা বলতে যে তোমাকে ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করতে হবে এরকম না, তুমি জাস্ট স্টেপ বলে বলে লাস্টে যে আমরা দেখলাম টি ক্যালকুলেশন, সেখানে তুমি জাস্ট একটা লাইন লিখবা লাস্ট পয়েন্টে, টি ক্যালকুলেট ভ্যালু গ্রেটার দেন টি টেবিল ভ্যালু যদি হয়, তাহলে কি আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করলাম। তার মানে এইখানে আমার কি আছে, হেটারোস্ক্যাডাসিটি আছে। heteroscedasticity. হ্যাঁ, আর যদি রিজেক্ট করতে না পারো তাহলে হচ্ছে কি হোমোস্ক্যাডাস্টিক। এই লাস্টে তোমাকে এই কথাটা অ্যাড করতে হবে। আর তোমাকে কোনো ক্যালকুলেশন করে দেখাতে হবে না, জাস্ট স্টেপ বাই স্টেপ তোমাকে প্রতিটা স্টেপে কি করেছে, একটা স্টেপে আমার ইউআই হেড বের করছে, তারপরে সাজাইছে, 2 নাম্বার স্টেপে ওখান থেকে ডিফারেন্স বের করেছে, 3 নাম্বার স্টেপে কি করেছে, টি টেস্ট করেছে। তো এই কথাগুলো জি তোমাকে ম্যাম। বলতে হবে। এখানে তোমাকে কোনো ক্যালকুলেশন তোমাকে ইউজ করতে হবে না, তুমি জাস্ট নর্মাল একটা রিগ্রেশন লাইন লিখবা, 2 ভেরিয়েবল অথবা 3 ভেরিয়েবলের রিগ্রেশন লাইন লিখবা, ওখান থেকে তুমি এই কথাগুলো লিখে যাবা। জি আর ম্যাম। ম্যাম যদি বলে হাউ টু ডিটেক্ট হেটারোস্ক্যাডাস্টিসিটি ইন এ রিগ্রেশন মডেল, তখন তো আমি যে কোনো একটা দিলেই হবে টেস্ট হ্যাঁ, যে কোনো ডিটেক্ট করার একটা জন্য। দিলেই হবে। হ্যাঁ, বাট এখানে যেহেতু স্টেপ আছে অনেকগুলো বড় বড়, তোমাকে বলেই দিবে যে এই টেস্টটা তুমি করো, বা অথবা জি যেটা ম্যাম। কালকে আমরা করবো, কি জানি এটার নাম, কি কোয়ান্ট টেস্ট জানি, আচ্ছা যাই হোক, যে কোনো নামটাও মেনশন করে দিতে পারে। গোল্ডফিল্ড। হ্যাঁ, গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট। সো আমরা জি মূলত ম্যাম। এই দুটাই করি। এই দুটার বাইরে নর্মালি কোনো টেস্ট দেয় না টিচাররা, এই দুটাই একটু কঠিন লাগে। আবার অনেক সময় মেনশন নাও করে দিতে পারে, সেটাও কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে আমি জানিয়ে দিব কবে নিব, ঠিক আছে? জি ম্যাম। ম্যাম জি ম্যাম। হ্যাঁ, বলো বলো। ম্যাম এখানে যে ওএলএস এস্টিমেশন অ্যালাউইং ফর হেটারোস্কেডাস্টিসিটি অর ওএলএস এস্টিমেশন ডিসরিগার্ডিং হেটারোস্কেডাস্টিসিটি এগুলো কি দেখতে হবে? কথাটা আমি বুঝি নাই, ওএলএস কোন জায়গায় কোন পয়েন্টটাতে? ম্যাম 11.4 এ যে কনসিকুয়েন্সেস অফ ইউজিং দাঁড়াও ওএলএস। দাঁড়াও, আমি যাচ্ছি, আমি আচ্ছা যাচ্ছি, তারপর বলো। এটা হ্যাঁ ম্যাম, হ্যাঁ এগুলা কি দেখতে হবে ভিতরে, যে ওএলএস এস্টিমেশন না, অ্যালাউইং ফর হেটারোস্কেডাস্টিসিটি? না, এত কিছু দেখতে হবে না, আমি যেগুলা বলছি ওই জিনিসগুলাই, কি কি আচ্ছা ম্যাম। কনসিকুয়েন্স হয়, ঠিক আছে? এই জি ম্যাম। চ্যাপ্টারটা আরো ক্লিয়ারলি বোঝার জন্য তোমাদের চ্যাপ্টারের পিছনে দেখো সামারি লেখা আছে না, জি ম্যাম। ওই সামারিতে যাবা, যে হচ্ছে তোমরা একটু পড়তে পারো জি ম্যাম। যে কি কি লেখা ম্যাম আছে। বলো। ম্যাম এখানে যদি রিজেক্ট রিজেক্ট যদি নাল হয়, সেখানে কি তাহলে ম্যাম ইয়ে আছে, হেটারোস্ক্যাডাস্টিসিটি আছে ম্যাম? হ্যাঁ, আমার নাল হাইপোথিসিসটা হচ্ছে যে হোমোস্ক্যাডাস্টিক, দ্যাটস মিন ভেরিয়েন্সটা সমান। ঠিক আছে, যদি তুমি এটাকে রিজেক্ট করো তার মানে কি আমার সমান হচ্ছে না ভেরিয়েন্স, রিজেক্ট করা মানে কি, এটা বাদ দিয়া। হেটারোস্কেডাস্টিসিটি। হ্যাঁ, বুঝছো এখন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে ভালো থাকো, নেক্সট উইকে দেখা হবে। জি ম্যাম। শুক্রবার আমি তোমাদের ইনশাল্লাহ। ভার্সিটিতে যাব, ঠিক আছে? শুক্রবার